যে আসলে হলিস্টিক হেলথের মতো তো বড় জায়গায় কথা বলার কোনোভাবেই আমি যোগ্য না। বড়রা কথা বলতে বলেন বলেই বলি, আর এখানে অনেক আমার ওস্তাদ সমতুল্য স্যারেরা উপস্থিত আছেন, আমি ওনাদের সঙ্গে কথা বলারই যোগ্য না। তো ছাত্র যখন স্যারদের সঙ্গে কথা বলে, এটার উদ্দেশ্য এই না স্যারদেরকে শিখানো না, আমি কথাটা প্রায় বলি। এটার ইন্টেনশনটা এই থাকে যে যদি আমার যেতটুকু জানা, আমার যেতটুকু বুঝার জায়গাটা, এটা মানে খোলা করে বলা, যদি কোথাও ভুল হয় তারা ধরিয়ে দিবি, এটা অনুরোধ থাকবে আমার পক্ষ থেকে। তো আজকে অনেক বড় একটা ওষুধ নিয়ে আলোচনা, নাইট্রিক অ্যাসিড। এই ওষুধটার বহুমুখী ব্যবহার আছে, একদম টপ লেভেলে অ্যান্টিসিপিলিটিক, টপ লেভেলে অ্যান্টিসাইকোটিক ওষুধ, একটা ভালো মিশ্রণ আছে এর মাঝে। তো স্বাভাবিকভাবে আমরা যদি অ্যাসিড গ্রুপটাকে দেখি, যে ইন জেনারেল অ্যাসিড গ্রুপ, একদম ইন জেনারেল অ্যাসিড গ্রুপ খুবই উইক থাকে, মানে অস্বাভাবিক পরিমাণে উইকনেস থাকে, এবং এরা খুবই টায়ার্ড থাকে, খুবই টায়ার্ড, খুবই উইকনেস। নাইট্রিক অ্যাসিডের যে মেইন যে কোর পয়েন্টটা, সেটা হচ্ছে মানে ধরেন কোন ওয়্যার হলো সামহাউ, কোন ওয়্যারের ফলে মানে সৈন্যদের যে একটা ক্লান্তি, এই জিনিসটা ওর মধ্যে খুব চরম ভাবে থাকে, অস্তিত্বের জন্য চরম লড়াই ও মানে, এবং অস্বাভাবিক লড়ে যাওয়ার পরেও যেন একটা পরাজয় হয়েছে এখানে, তার অবস্থাটা নাইট্রিক অ্যাসিডের হাওলাতে এরকম হয়। রণাঙ্গনে একটা ক্লান্ত সৈনিক, চোখে যেরকম একটা ঠান্ডা ক্রোধ থাকে তার, এবং মানে কোনো ক্ষমার লেশ মাত্র থাকে না। এনিমি সামনে আসবে, সে কে আসছে, ড্যাম কেয়ার, সেটা কোনো ক্ষমার কোনো লেশ থাকতেছে না। কোনোভাবে এদের মধ্যে বিশ্বাসটা জিনিসটা আসে না, এবং এরা অসম্ভব রকম হিংসা পরায়ণ হয়। যদি যে যুদ্ধের মাঠের যে সৈনিকদেরকে যদি আমরা দেখি, পরে এরকম হয় যে মানে একদম ঠান্ডা একটা ক্রোধ থাকে এদের মাথায়, কোনো ক্ষমার দৃষ্টিভঙ্গি নাই, কাউকে বিশ্বাস করে না এরা। এরা অসম্ভব হিংস্র হয়, এরা অসম্ভব হিংসা পরায়ণ হয়। সে অনেক চেষ্টা করছে, অনেক চেষ্টা করছে এখান থেকে বাঁচার জন্য, শেষে যেন সে একদম মৃত্যুর দ্বার প্রান্তে পৌঁছায় গেছে। এটাই আমাদের নাইট্রিক অ্যাসিড। কোনো আশা তার মধ্যে নেই। শেষের দিনগুলোতে সে যেন একটা বেপরোয়া, কোনো কিছু সে পরোয়া করে না। যতদিন সে পৃথিবীতে বাঁচে, সে কাউকে বিশ্বাস করে না, সবাইকে সে সন্দেহ চোখে দেখে। নাইট্রিক অ্যাসিডের যে মানুষগুলো আছে, এরা কোনো আলো দেখতে পায় না, এরা চারদিকে যেন এদের অন্ধকার অন্ধকার মনে হয়। তার সাথে একদম ক্লিয়ার কাট সিপিলিটিক অ্যাটিটিউড থাকে এখানের মধ্যে, চারদিকে যেন ট্র্যাপ। যুদ্ধের কথাটা কয়েকজন অথর বলেছেন, যেমন যুদ্ধে গেলে বিভিন্ন মাটির নিচে মাইন পাতা থাকে, কোন সৈনিক ভুল করে ওই মাইনে পা দিলে ওই সৈনিক ওই মাইনে পা দিয়ে দাঁড়ায় থাকে, বাকি সৈন্যদেরকে সরে যেতে বলে, সে নিজেকে বিসর্জন দিয়ে দেয়। কিন্তু এই নাইট্রিক অ্যাসিড এই জিনিসটা করে এই জন্য যে চারপাশে তার মাইন আছে, সে কাউরে বিশ্বাস করে না। নাইট্রিক অ্যাসিডের যে মেইন যে ব্যাপারটা, এলএম খান স্যার ওনার এক কেস নিয়ে আলোচনা করছিলেন, আমি এই কথাটা এর আগেও বলেছিলাম, যে উনি এই কথাটা বলছিলাম যে আনমুভড বাই অ্যাপোলজি, মানে যেভাবে একটা মানুষ ভুল করছে, করতেই পারে, মানুষ মাত্রই ভুল হয়, মানুষের ভুল ত্রুটি গুলা হয়, মানুষ ভুল করে, কিন্তু আমাদের নাইট্রিক অ্যাসিড এই জায়গাটা থেকে কোনোভাবেই সে ক্ষমা করতে পারে না, কোনো দিক থেকেই না। দোষ করে কেউ ক্ষমা চাইতে আসলে এদের মন কোনোভাবেই নরম হয় না, এরা খুবই হার্ড মানুষ হয়। আপনি যখন দেখবেন কিছু মানুষ অস্বাভাবিক নরম, আপনি এই মানুষটাকে একদম রুটি আহ মানে রুটির যে ডোটা আছে, এটাকে যেরকম ভাবে গরম অবস্থায় আপনি যে কোনো শেপ দিতে পারবেন তাকে, একটা মানুষ এরকম। আর একটা রুটির ডাইটা যখন ঠান্ডা হয়ে একদম
একদিন পার হয়ে যাচ্ছে, দেখবেন এটাকে আপনি চাকতেই পারতেছেন না, এত হার্ড, এত শক্ত হয়ে যায়। নাইট্রিক অ্যাসিডের হাওলাতটা এরকম হয়। এরা যথেষ্ট পরিমাণে হার্ড প্রকৃতির মানুষ, এদের জীবন থেকে নরম দিকগুলো যেন একদম মুছে গেছে। আপনি রিভেঞ্জের যে বিষয়টা নিয়ে যদি বলেন, ন্যাট্রাম এবং সালফারের মধ্যে এই রিভেঞ্জের বিষয়টা আছে, কিন্তু এদের যে গভীরতা নাইট্রিক অ্যাসিড সমতুল্য না। আপনি যখন সমুদ্রের উপরের লেয়ার টিগফিশের সাথে তুলনা করতেছেন, এরপরের লেয়ারটা আপনি যখন ন্যাট্রাম কস্টিকে বলতেছেন, ন্যাট্রামকে বলতেছেন, ন্যাট্রামের ডিপার লেয়ার আপনি যখন কস্টিকে বলতেছেন, এগুলো সবগুলাকে এক করলেও টাক্সিনোসিনের মানে সিকি ভাগও হবে না। তো ওষুধের যে ডেপথ, যে কথা যেটা বোঝানোর জন্য জায়গাটা আপনার বলতেছিলাম, ন্যাট্রাম এবং সালফারের যে মানে প্রতিশোধ নেওয়ার যে ব্যাপারটা, এটা কোনোভাবেই নাইট্রিক অ্যাসিডের লেভেলে না। কারণ এদের প্রতিশোধ গুলো হচ্ছে উইদিন লিমিটের মধ্যে। নাইট্রিক অ্যাসিড এরা ক্ষমা করতে মানে নাইট্রিক অ্যাসিড এরা ক্ষমা করতে পারে না। ধরেন ন্যাট্রাম আফটার গ্রিফ সে চারদিকে দেওয়াল তুলে দেয়, এই দেওয়ালের মাঝে শুধু আমি থাকবো, আর কেউ আসবে না। স্ট্রং একটা দেওয়াল তুলে দেয় সেখানে। যাই হোক, তো এখানের মধ্যে সে ক্ষমা করতে পারে না, তার নিয়ন্ত্রণের ধ্বংসাত্মক দৃষ্টিভঙ্গি থাকে। এই প্রাসঙ্গিক একটা লক্ষ্য যদি আমরা এখানে দেখি, অ্যাংজাইটি অ্যাবাউট দ্য হেলথ, স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা হয়। বেঁচে থাকার জন্য, অসুখ ভালো করার জন্য বিভিন্ন চিকিৎসকের কাছে যেতে হয়েছে, অনেক ওষুধ, অনেক অর্থ ব্যয় করেছে, কোনো লাভ হয়নি। অসুখটা তাকে ক্ষমা করে, সর্বোচ্চ জনতারে একদম নিংড়ে ফেলতেছে, এখানের মধ্যে মৃত্যুর দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে তাকে। নিরন্তর তার যে কষ্টগুলা, তার যে টাকা পয়সা নষ্ট হলো, বেঁচে থাকার জন্য তার যে সংগ্রামটা, এটা আমরা খুব প্রমিনেন্টলি ফেলে দিই। এরপরেও জীবনে পারে না এরা। এরপরেও দেখবেন এদের বেঁচে থাকার কোনো আশা নাই। স্বাস্থ্যের বিষয়ে এরা খুবই উদ্বিগ্ন থাকে। দেখবেন ইলিয়ার্স থেকে আরো অনেকগুলো ওষুধ আছে আমাদের হেলথ এন্ড অ্যাংজাইটির বিষয়ে, এলিকা, ফসফরাস, আর অনেকগুলো ওষুধ আছে। আসন্ন রোগ সম্পর্কে এদের ভয় পায়, এরা বড় কোনো রোগ হবে। এরা খুবই হাইপোকন্ড্রিয়াক থাকে, রোগ বাতিক থাকে। আমরা যদি ওষুধটার মূল সুর নিয়ে কথা বলি, স্প্লিন্টার লাইক পেইন, কাটা ফোটার মতো ব্যথা হয়, এত মারাত্মক পরিমাণে ডিসকন্টেন্ট থাকে, অসন্তুষ্ট থাকে, উইথ অফেন্সিভ ডিসচার্জ, ঘাম, বস্তা, পায়খানা, সবকিছু তাদের দুর্গন্ধ দিতে থাকে, মুখে দুর্গন্ধ, অফেন্সিভনেস, সাথে স্প্লিন্টার লাইক পেইন এন্ড ডিসকন্টেন্ট। এটা আমাদের নাইট্রিক অ্যাসিডের মূল একটা সুর। অস্তিত্বের লড়াইয়ের জন্য এই তার সঙ্গে যারা আছেন তারা কিন্তু মানে তাদের প্রতি তিনি কিছুটা দয়ালু হতে পারে। যারা তার এগেইনস্টে গেছে তাদের নো সিম্প্যাথি। যাই হোক, এই যে আমরা যে লোকটার ব্যাপারে কথা বলতেছি, এই যে নাইট্রিক অ্যাসিডের লোকটার ব্যাপারে আমরা কথা বলতেছি, এই জীবনের চরম লেভেলের অসুখী, প্রচন্ড রাগী মানুষ, কথাবার্তা ভদ্রতা বিবর্জিত, কোনো রসকস না এর মাঝে। এরা আনন্দ কেমনে পেত এরা জানে না। পৃথিবী থেকে, সমাজ থেকে কোনো আনন্দ এরা খুঁজে পায় না। শারীরিক অসুস্থতাকে এমন একটা জায়গায় নিয়ে গেছে, এক মুহূর্তের জন্য সে তাকে নিরাপদ ভাবতেছে না। কোনো হোপ নেই, কোনো প্রকার কোনো আশা নেই। এই ধরনের মানুষদের ক্ষেত্রে আমরা নাইট্রিক অ্যাসিডকে স্ট্রংলি ভাবতে পারি। রোগ যাই হোক, তো কোনোভাবে
কোনোভাবে সেই জন্য আশার আলো দেখে না। আমরা এটা বিখ্যাত রুব্রিকের ব্যাপারে আমরা সবাই জানি যে মাইন্ড ডিসপেয়ার, যে রিকভারি অ্যাবাউট। তো এখানে যদি দেখেন অনেকগুলো ওষুধ আছে, এর মধ্যে আমাদের নাইট্রিক অ্যাসিডও আছে, যে তার মানে আরোগ্য কিছু হইব না, লাভ নেই। এই যে হতাশার যে বিষয়টা, এটা অস্বাভাবিক ভাবে তাকে পেয়ে থাকে। সে যেমন মানুষকে করতে পারে না, ছাড়তে পারে না, রোগও তারা ছাড়তে পারে না। আপনি দেখুন যে অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা যদি ফিজিক্যাল স্টেটের ব্যাপার দিয়ে, আমরা ফিজিক্যাল স্টেট দিয়ে মেন্টাল স্টেটে পৌঁছাইতে পারি। এটা হোমিওপ্যাথির সৌন্দর্য। অ্যান্টিমপ্লুরের গ্রিফ পরবর্তী সময়ে আমরা অনেকগুলো ওষুধ চিনি। অ্যান্টিমপ্লুরের ব্যাপারে অধিকাংশ অথরগণ বলেছেন যে গ্রিফ পরবর্তী সময় এদের সমস্যা দেখা দেয় স্টোমাকে। কন্ট্রাডিক্টরি সিমটম দেখা যায় আমাদের ইগনিশিয়ার মধ্যে। নেটটামে ব্লিস্টার ফর্ম করে, লিপে ক্র্যাক হয়, হ্যাংনিলস হয়, নখ উঠে থাকে আফটার গ্রিফ। দেখুন এরা যে মেন্টালি আলাদা বিষয়টা এখানে লিমিটেড না, এরা ফিজিক্যালি এদের লক্ষণগুলো আলাদা। আমি এই কথা এই জন্য বলতে চাচ্ছিলাম, ফিজিক্যাল স্টেট দিয়ে মেন্টাল স্টেটে পৌঁছানো যায়। একটা মানুষ প্রপারলি যদি জায়গাটা বের করতে পারে সে যাইতে পারবে। নাইট্রিক অ্যাসিডের মেন্টাল স্টেট কেউ ডিপলি না বুঝা যদি সে ফিজিক্যাল স্টেটের দিকে যায়, আমি বলবো সে দিলে নাইট্রিক অ্যাসিড প্রেসক্রিপশন করতে পারবে কনস্টিটিউশনালি। দেখুন 1000 ফিজিক্যাল ভেক সিমটমের চাইতে একটা স্ট্রং মেন্টাল সিমটমের দাম অনেক বেশি। আই রিপিট, 1000 মেন্টাল ভেক মানে ফিজিক্যাল ভেক সিমটমের চাইতে একটা মেন্টাল সিমটম মানে স্ট্রং সিমটম খুবই ইম্পর্টেন্ট, এখানে খুবই ভ্যালুয়েবল। এখানে তো আমরা বলতেছিলাম যে যেমন ধরেন এই যে অফেন্সিভ ডিসচার্জ, যে ঘামে দুর্গন্ধ, মুখে দুর্গন্ধ, প্রস্রাব পায়খানা দুর্গন্ধ, স্টিচিং লাইক পেইন হয়, ক্র্যাক হওয়া, সেটা মুখের কর্নারের কথা আপনি বলেন, অ্যানাসের মধ্যে বলেন, স্কিনের মধ্যে বলেন, হয়তো স্পেশালি মিউকাস মেমব্রেনের মধ্যে ক্র্যাক হয়, ওজিং হয়, অফেন্সিভনেস থাকে, এগুলো তো নাইট্রিক অ্যাসিডকে ইন্ডিকেট করে। হ্যাঁ আছে, মার্কুরিয়াস আছে, তো মার্কারি গ্রুপ আছে আমাদের এখানের মধ্যে, আমাদের কার্বন গ্রুপ আছে এখানের মধ্যে। ওদিকে যাচ্ছি না, মানে জাস্ট ফিজিক্যাল স্টেট দিয়ে আমরা মেন্টাল স্টেটে যাইতে পারি, এটা বোঝানোর জন্য কথাটা বললাম। তো আমরা এর ব্যাপারে যেটা বলতেছিলাম আমাদের নাইট্রিক অ্যাসিডের বিষয়ে, ধরেন অভিশাপ দেওয়ার যে বিষয়টা, এটা অ্যানাকার্ডিয়াম, নাইট্রিক অ্যাসিড, এটা খুব প্রমিনেন্টলি দেয়। এদেরকে দেখবেন অনেক মা আপনি এরকম পাবেন, কোন কথার আগা মাথায় এটা অভিশাপ দিতে থাকে। এই জিনিসটা খুব প্রমিনেন্টলি পাওয়া যায়। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে অভিশাপ দেওয়ার যেটা প্রবণতা, তোর এটা হয়ে যাক, তোর এটা শেষ হয়ে যাক, তোর এটা ধ্বংস হয়ে যাক, খুব ব্যাডলি এটা করে না। ঠিক আছে, নিজের মা তার ছেলে সন্তানকে অভিশাপ দিচ্ছেন। যাই হোক, ক্যালকিরিয়া, লাইক্রো, সালফারের মতো বিশাল আকার ওষুধ না, নাইট্রিক অ্যাসিড মানুষের জীবনের শেষ প্রান্তে একটা বিপর্যয়কর অবস্থার মানে যথেষ্ট উপযোগিতার সহিত ব্যবহার হয়। যদি দেখা যায় মানে ডিজিজটা একদম ডেভাস্টেটিং, সাথে রোগীর যে দৃষ্টিভঙ্গি, মেন্টাল স্টেটটার বিষয়ে অনমনীয়তার যে বিষয়টা আমরা দেখি, এই ওষুধের একটা ক্ষেত্র তৈরি হয়। সমাজের যে কোনো একটা আনন্দ ঘন মুহূর্ত নাইট্রিক অ্যাসিড সহজে নষ্ট করে দিতে পারে। অনেক মুরব্বীদের মধ্যে জিনিসগুলো দেখতে পাওয়া যায়, কোনো না কোনো একটা গ্যাঞ্জাম লাগাই দিবে সেখানের মধ্যে। এটা যে কোনো কারোর মধ্যে হইতে পারে। আপনি দেখবেন সমাজের যে বিচার আচার গুলা হয় সামাজিক ভাবে, এগুলোর মধ্যে আপনি অনেক মুরব্বীদের অ্যাটিটিউড দেখলে আসমান থেকে পড়বেন। সবাই না, হাতে গোনা কিছু মানুষ দেখে আমরা যখনই একটা মানুষকে দেখি তখন ওই মানুষটার অ্যাটিটিউডটা বোঝার চেষ্টা করি যে আসলে সে কোন মেডিসিনের অধীনে পড়তেছে, কোন গ্রুপের অধীনে পড়তেছে, এভাবে ওষুধটাকে ভাবার চেষ্টা করি। একটা বৈঠক হচ্ছে, এখানে কেউ একজন ঘুষ নিয়ে, কেউ একজন টাকা খেয়ে কারো একজনের পক্ষে রায় দিচ্ছে, একটা মুরব্বী উঠে দাঁড়ায় বললো, এই বেটা তুই দেখতেছিস ও মিথ্যা কথা বলছে, আমার ওর পক্ষে কথা বলতেছিস। দেখুন
এরা বিচারকের এগেইনস্টে দাঁড়ায় গেছে, কিন্তু সে আমাদের কষ্টিকাম, এত মানুষের সামনে সে দাঁড়ায় গেছে পুরো একদম, কেউ কোনো থাকবেই না। এবং যদি সে থাকে এই অবস্থাকে সে পুরো চেঞ্জ করে দিবে এবং এগুলোকে সে খণ্ডন করবে। আমরা যে জায়গাটাতে ছিলাম, তো এদের যে ধ্বংসাত্মক দৃষ্টিভঙ্গি, এদের ফিজিক্যাল স্টেটের যে প্যাথোলজি গুলো যদি আপনি দেখেন, এগুলো ডেভাস্টেটিং প্যাথোলজি। কারোর সাথে এরা মিশতে পারে না, একটা সমাজের সুন্দর মুহূর্ত সে নষ্ট করে ফেলে, একটা অসন্তোষের মধ্যে থাকে, এর জীবনটা যেন এর কাছে অভিশাপ মনে হয়। কারোর কাছে সেটা প্রকাশ করে, কখনো সেটা করে না, কিছু ভুলতে পারে না, সে অ্যাডজাস্ট করতে পারে না। এরা মানসিকভাবে মারাত্মক রকম রিজিড হয়, খুব শক্ত প্রকৃতির মানুষ হয় এরা। সিফিলিস মানে ধ্বংস, আমরা জানি এটা ধ্বংসাত্মক প্রবণতা থাকে এদের মধ্যে। কোন সিস্টেমকে এরা বিশ্বাস করে না, নতুন কিছু সৃষ্টিও করতে পারে না, এখানে আগ্রহ থাকে না। এদেরকে খুব ভালো করে বুঝতে হবে, কারণ এদেরকে হ্যান্ডেল করা খুবই কঠিন। আমরা ইনশাআল্লাহ রোজার মরিসনের ডেস্কটপ গাইড থেকে আলোচনা করি। মরিসন স্যার এখানে খুব সুন্দর ব্যাখ্যা করেছেন। এদের খুব ভালোভাবে যদি বুঝতে হয়, মানে এদের হ্যান্ডেল করাটা সো টাফ। জীবনের অসুখ বিসুখের কথা বলেন, এদের সব জায়গায় নেগেটিভিটি, ডাক্তার সম্পর্কে খুব ভালো ধারণা নেই। তো মানে তার তো এক্সপিরিয়েন্স অনেক বেশি, সে টিউবারকুলিনামের মতো না হলেও ওই যে ডিসকন্টেন্ট ডিসস্যাটিসফ্যাকশন, আই রিপিট, তার যে ডিসকন্টেন্ট এন্ড ডিসস্যাটিসফ্যাকশন, অসন্তুষ্টি মনোভাব, এখান থেকে যে ডাক্তার চেঞ্জ করে, চুর হয় পারবো না, বাদ দে, ছাড়, বাদ দে, এই তো দেখাইছি বরোবার করে না, বাদ দে, ছাড়। একদম এই টাইপ ওয়ার্ড লাইক দিস ওয়ান একদম ডাক্তারের সামনে বসে সে বলতেছেন। তো এই ভাষার যে ব্যাপারটা, এখান থেকে আমরা তাদেরকে দেখতে পারি। এদের এই যে নাইট্রিক অ্যাসিডের মধ্যে দেখা যায় এরা প্রতিবাদ সহ্য করতে পারে না, এদেরকে টার্গেট করে ফেলতে ভুলতে পারে না, তাদের বিরুদ্ধে আচরণ যারা করে, এদের জীবন সম্পর্কে পুরো একটা যে পেসিমিস্টিক দৃষ্টি সম্পন্ন মানুষ হয়ে পড়ে, রাতটা অনেক কষ্টে কাটায়। আমরা জানি সিকিউরিটি গ্রুপের যে মানুষগুলো আছে, এদের রাতটা না সন্ধ্যার পর থেকে সানসেট টু সানরাইজ অ্যাগ্রাভেশন, সূর্য ডুবা থেকে উঠা পর্যন্ত এদের সকল সমস্যাগুলা বাড়ে। রিভার্স অফ ম্যাডোরিনামের সূর্য উঠা থেকে ডুবা পর্যন্ত এই সমস্যাগুলা বাড়ে। তবে ম্যাডোরিনামের অনেকগুলা সমস্যা মাঝরাত পরবর্তী বাড়ে, রেস্টলেস থাকে, ওটা ভিন্ন বিষয়। অ্যালেন স্কিনোটের ম্যাডোরিনামের মধ্যে অ্যালেন সাবিরের ব্যাপারে বিস্তারিত বিশাল ব্যাখ্যা টানছেন। তো এই রাতটা যে সিকিউরিটিক মানুষের জন্য কি ভয়ঙ্কর, এটা যারা আছে তারা বলতে পারবে। এদের ঘুম হয় না, সকালে মেজাজটা প্রচুর খারাপ থাকে, অবসাদ থাকে, ক্লান্তি থাকে, পরিচিত লোকজন, বাড়ির লোকজন তাকে সালাম দিতে ভয় পায়, কারণ তার মেজাজ খারাপ। হয়তো তার ছেলে আছে, ছেলেটা হয়তো তার কিছু টাকা দরকার কলেজের জন্য, চাইতে গেলে ছেলেটার কপালে বহুত খারাপ কিছু আছে, এই জন্য সকালবেলা সে। যাই হোক, তো যখন সে ছেলেটা সকালবেলা টাকা চায়, বুঝে রাতে তো ঘুম হয় নাই ওর, রাতে তো যন্ত্রণা ছিল, সকালবেলা মেজাজ তো কিটকিট হয়ে আছে তার এই মুহূর্তটাতে। যখন তার মেজাজ ঠান্ডা হয়ে পড়ে, তারা টাকা দিয়ে বিদায় করে, সংসার অশান্তি চলতে থাকে। এরা কোনোভাবেই সান্ত্বনা পছন্দ করে না, মানুষের প্রতি এরা খুবই খারাপ ধারণা পোষণ করে। হোমিওপ্যাথির প্রতিও এদের কোনো শ্রদ্ধাবোধ নেই, অসংখ্য বিষয়ের প্রতি আশঙ্কাপরতা জন্মানো এদের মাঝে। অসুখে এরা, আমরা এখানের মধ্যে ডিলিরিয়াম স্টেট দেখি, বিভিন্ন প্রকার ডিলিউশন এদের মধ্যে থাকে। সেই জন্য একটা অপরাধী, সে ক্রিমিনাল, যেন সে মারা যাচ্ছে, অসুখটা আর ভালো হবে না। এরা মরা মানুষের স্বপ্ন দেখে, এরা কখনো স্বপ্ন দেখে নিজেই মরে যাইতেছে, নানা ভয়ঙ্কর স্বপ্ন দেখে, ঝগড়াঝাটির স্বপ্ন এরা দেখে, জীবনটা এদের অস্বস্তিকর হয়ে ওঠে। এক ডাক্তার থেকে আর এক ডাক্তার সে কিন্তু দৌড়াচ্ছে। আমি আবারও বারবার একটা কথা বলার চেষ্টা করতেছি, মানে হোমিওপ্যাথির সৌন্দর্যটা এখানে,
এই যে চেঞ্জেবিলিটির জায়গাটা নিয়ে আমরা যে কথা বলতেছি, ধরেন চেঞ্জেবিলিটির কথা যদি আসে, আপনি শুরুতে কাকে বলবেন? সবচেয়ে বড় ওষুধের মধ্যে অবশ্যই পালসিটিল আসবে, ইগনেশিয়া আসবে, লাইকোপোডিয়াম, জিঙ্কাম, আরো অনেক ওষুধ আছে আমাদের চেঞ্জেবিলিটির মধ্যে। টিউবারকুলিনাম তো খুব স্ট্রংলি আছে এটা, আর এটা কি টিউবের স্টেট না, মোটেই না। চেঞ্জেবিলিটিতে পালসও আছে, বারবার সে ডিসিশন নিতে পারে না, বারবার সে চেঞ্জ করতেছে, বাট সে কি এতটা ডিসকন্টেন্ট থাকে না। তো হোমিওপ্যাথি সৌন্দর্যটা হচ্ছে এটা, লেজ মিলে, পেট মিলে না, মাথাও মিলে না, একটু মিলে। যাই হোক, যে প্রসঙ্গটাতে আমরা ছিলাম, তো এদের যে ব্যাপারটা যে একের পর এক ডাক্তার চেঞ্জ করে, স্বাস্থ্য বিষয়ে নানান উদ্বেগ তারে তাড়া করে বেড়ায়, তাকে কেউ ভালো করতে পারতেছে না, কোনো উপশম দিতে পারতেছে না, তারে কখনো হয়তো পারদ রক্ত ব্যবহার হয়েছে তার উপরে, গ্রামে গঞ্জে কেন বিভিন্ন জায়গায় শহরে এগুলা বিক্রি হয়, পারদজনিত ওষুধ গুলা। এসব ক্ষেত্রে আমরা নাইট্রিক অ্যাসিডকে ভাবতে পারি। আমরা যদি মেন্টাল স্টেটের মধ্যে দেখি যে ফিয়ার অফ ক্যান্সার, এদের মধ্যে ক্যান্সারের ভয় জন্ম নেয়। ক্যান্সারের ভয় যতগুলা ওষুধের মধ্যে আছে, সবচাইতে বেশি পরিমাণে আছে আমাদের অ্যাগারিকাসের মধ্যে, সবচাইতে বেশি ইন আওয়ার হোল ম্যাথমেটিক। হ্যাঁ, আপনি আমাকে বলতে পারেন রাহিম এটা তো আর্সেনিক, ম্যানসেনিলা, প্লাটিনা, সোলিন, আমি কি বলতে, হ্যাঁ আছে, আমি বলি নাই নাই, সবচাইতে বেশি পরিমাণে আছে অ্যাগারিকাসের মধ্যে। জর্জ ডিসি কম্পাসের মধ্যে অ্যাগারিকাসকে সুপার গ্রেডে রেখেছেন, সিনথেসিসে মনে হয় ফার্স্ট গ্রেডে আছে এখানে, মাইন্ড ফেয়ার ক্যান্সার অফের মধ্যে। তো এদের মধ্যে ক্যান্সারের ভয় জন্মে, মরে যাওয়ার ভয় জন্মে এদের মধ্যে অস্বাভাবিক পরিমাণে। যখন তাকে ঘামায় ওই সময় মনে হয় সে মরে যাবে। যাই হোক, যদি কোনোভাবে সে বেঁচে যায়, আমি তো মরেই গেছিলাম। যাই হোক, আমরা যে পয়েন্টের মধ্যে ছিলাম, তো এই যে কপালের ঘাম, মৃত্যু হয়, আমরা এক মিনিটের মধ্যে যে জিনিসটা দেখি, সাডেন অনসেট হয়, হুট করে মনে হয় সে যেন মরে যাবে, একটা ভয়ঙ্কর অস্থিরতা তৈরি হয়, ভয়ঙ্কর জ্বালা পোড়া থাকে এক মিনিটের মাঝে। এই বিষয়গুলো অ্যাকুইট স্টেটে খুব স্ট্রংলি আমরা দেখি। তো এদের ক্ষেত্রে দেখা যায় যেটা খুব সেন্সিটিভ ব্যক্তিগুলোর মধ্যে, যাদের বিভিন্ন ধরনের স্বাস্থ্য ভেঙে পড়ছে, এই মেন্টাল স্টেটটা দেখে যাদের স্বাস্থ্যের অবস্থা খুবই ভঙ্গুর অবস্থায় পৌঁছে গেছে, প্রচুর অ্যান্টিবায়োটিক সে দাঁড়াইতে পারতেছে না, কোনো ক্রিটিসিজম সে নিতে পারতেছে না, দেখে আমরা রুব্রিক গুলোতে সাজাইতে পারি, সেন্সিটিভ টু ক্রিটিসিজম, ওভারওয়েলমিং অ্যাংজাইটি, যে ফিয়ার অফ ক্যান্সার, ফিয়ার অফ ডেথ, একটা মেন্টাল স্টেট তৈরি হয় এখানে। নাইট্রিক অ্যাসিডের পর্যায়ে একটা পর্যায়ে যে মানে এমন একটা অবস্থা তৈরি হয়, ওই সময় কিউর পসিবল হয় না, জাস্ট প্যালিয়েশনের জন্য কাজ করতে হয় তখন, জাস্ট যেটুকু প্যালিয়েট করা যায় নাইট্রিক অ্যাসিড দিয়ে। এদের জীবনে এটা যখন শেষ অবস্থা চলে আসে, বুঝি নিহিলিস্টিক বিহেভিয়ার, আমরা ইনশাল্লাহ সামনে এটা নিয়ে আলোচনা করবো। জর্জ এই বিষয়টা নিয়ে বিশাল ব্যাখ্যাটা আছেন এখানে। এদের মধ্যে যে জীবনের ভিতরে ক্লান্তি বোধ জন্ম নেয়, জীবনের ভিতরে ব্রিটিশনা জন্ম নেয়, ওয়ার্ডি অফ লাইফ, ক্লোথিং অফ লাইফ, কোনো আনন্দ নাই, এনার্জি নাই, সৃজনশীলতা নাই, কাউকে সহযোগিতা করার কোনো মনোভাব নাই। আমার জীবনটাকে আমি আর বয়ে বেড়াইতে পারতেছি না, জীবনের মধ্যে কোনো আলো নাই, কোনো স্মৃতি নাই, কিছুই নাই। সে শুধু তখন মৃত্যু আকাঙ্ক্ষা করে, কাজের প্রতি ব্রিটিশনা থাকে এদের মধ্যে। এখানে খুব গুরুত্বপূর্ণ একটা ওষুধ আজকে আমাদের নাইট্রিক অ্যাসিড, কারণ এদেরকে যখন সান্ত্বনা দিন, এরা টলারেট করতে পারে না, আরোগ্য সম্পর্কে সিভিয়ার হতাশ থাকে, ভালোবাসা নয়, ঘৃণা, ক্ষমাহীন, অনর মনোভাব এদের মধ্যে থাকে। লাফিং টেন্ডেন্সি নেভার, এটা রুব্রিক আছে। আপনি ভাবেন তার মুখে কখনো হাসির লেজ দেখা যায় না, কোনো সন্দেহ, এটা সাংঘাতিক অবস্থা। একটা মানুষ সিঙ্গাপুর, ভেলোর, মুম্বাই করে এসেছেন, সব ঘুরে আসছে আপনার কাছে, বড় বড় নামওয়ালা ডাক্তার, নার্স সব দেখে আসছে, জমি জমা বিক্রি করে সব টাকা দিয়ে সে আপনার কাছে আসছে,
এখন হোমিওপ্যাথিক চেম্বারে তার খাতির করতে হবে? আমরা অনেকেই দেখা যায় অসুখের মানে অনেক ওষুধ যে ইনকিউরেবল, ওষুধটা সারবে না এটা আমরা মানতে চাই না, এটা ঠিক না। সব ডিজিজ কিউরেবল না। অটোইমিউন ডিজিজ, অনেক অটোইমিউন ডিজিজ কিউরেবল, অ্যালোপ্যাথি কিউরেবল বলে না, কিন্তু আমাদের অনেকগুলো ওষুধ অনেক কেস আছে সোরাইসিস ভালো হয়েছে, ভালো মানে কিউর হয়েছে, অনেক কেস আছে। আইবিএস এর কথা বলেন, ইরিটেবল বাউল সিনড্রোম, আইবিডি ইরিটেবল বাউল ডিজিজ এর কথা বলেন, অনেক অটোইমিউন ডিজিজ হোমিওপ্যাথিতে ভালো হয়। আপনি মাল্টিপল স্ক্লেরোসিস এর কথা আপনি বলেন না কেন, সরি যে আমাদের নার্ভের যে মায়োলিন শীট গুলো যে নষ্ট হয়ে যায়, আমরা দেখি যে এখানের মধ্যে হোমিওপ্যাথির ভালো স্কোপ আছে, বাট সময় দরকার। যে মাস্টার হ্যানিম্যান যে র্যাপিড জেন্টাল এন্ড পার্মানেন্টের যে ব্যাপারটা আমাদেরকে বলেছেন, যে একটা জিনিস র্যাপিড হইতে হবে, খুবই জেন্টাল হইতে হবে, তার কষ্ট দেওয়া যাবে না, পার্মানেন্ট, আর গোটা হতে স্থায়ী। তো মাস্টার হ্যানিম্যান এখানে যে ব্যাপারটা বলেছেন যে র্যাপিডের যে বিষয়টা, এখানে র্যাপিডের সংজ্ঞাটা তাহলে কি হয়? ওষুধ তো 1.5 বছর 2 বছর সময় নিল, ও তো জীবনে ভালো করতে পারতো না। রুগীরা 50 বছর পাইলে তার হায়াত যদি আরো বেশি 50 বছর, এটা ভালো হইতো না। উল্টো স্কিনের এটাকে অয়েন্টমেন্ট দিয়ে সাবটেস্ট করার পরবর্তী সময় প্যাথোলজি তার ডিপ থেকে ডিপার প্যাথোলজি ডেভেলপ করতো। ধুমায় খিচুনি হইতো, স্কিনের অপশন বের হয়ে গেছে, খিচুনি হচ্ছে না। আচ্ছা কি করলেন আপনি? পুরো স্কিনটা তো নষ্ট করে দিলেন আমার। আপনাকে দেখানোটা জীবনের বড় ভুল ছিল। যে অ্যালোপ্যাথি দেখাইছে বা অন্য কোনো অয়েন্টমেন্ট সে ব্যবহার করছে, মার্কারি জাতীয় কিছু সে ব্যবহার করছে, এখানে ওয়াও স্কিনের অপশন গন, বাট কনভালশন খিচুনি ফিরে আসছে। তখন হোমিওপ্যাথির প্রতি কৃতজ্ঞতা বোধ কাজ করতে থাকে ভিতরের মনে, এটা আল্লাহর পক্ষ থেকে তত্ত্ব অনেক বড় নিয়ামত যেখানে ছিলাম আমরা। তো এদের যে বিষয়ে আমরা নাইট্রিক অ্যাসিডের বিষয়ে যে বলতেছিলাম, যে এদের মেন্টাল স্টেট থেকে শুরু করে যেটা সবকিছু মানে ছেড়ে আসছে এখানের মধ্যে, অসীম ভালোবাসা, হোমিওপ্যাথির প্রতি দৃঢ় মানে বিশ্বাসের কারণে আমরা হোঁচট খেয়ে যাই, আর কিছু কিছু ক্ষেত্রে মিরাকেলও ঘটে। আমাদের প্রচেষ্টা হচ্ছে নিরাপদ, কিন্তু মানে অর্থনাশক না। অনেক ক্ষেত্রে দেখা যায় সিস্টেমের অযথা প্রতারণার কারণে অর্থনাশ হয়ে থাকে। যাই হোক, আমরা দেখি যে সেবা যত্ন, অনেক বেশি রাত জাগা, ক্লান্তি, অবসাদ পায়, এদের ক্ষেত্রে দেখা যায় এক পর্যায়ে সুইসাইডাল প্রবণতা জন্ম নেয়, যেহেতু সিফিলিটিক স্ট্রং টেন্ডেন্সি এখানের মধ্যে আছে। সাইকোটিক গ্রোথ আছে আমাদের নাইট্রিক অ্যাসিডের মধ্যে, হিউজ সাইকোটিক গ্রোথ আছে। এরা ক্লোরিটিক এবং স্যাঙ্গুইন টেম্পারমেন্টের মানুষ হয়ে থাকে। নাইট্রিক অ্যাসিড মানুষকে আপনি দেখবেন স্ট্যাকের মতো রাগে এরা কাঁপতে থাকে, এরা সেন্সিটিভ হয়, ব্যথা বেদনায়, প্রাণীর শব্দ এরা সহ্য করতে পারে না, এরা নিহিলিস্টিক হয়, এরা নৈরাজ্যবাদী হয়। আবেগ অনুভূতি আপনি এদের মধ্যে পাবেন না। যাদের মনে ভালোবাসার মানে ঘৃণা ফুটে উঠেছে এই যে নাইট্রিক অ্যাসিডের মধ্যে, তার অসুখের পরিণতিটাও তাকে ওই দিকেই নিয়ে যাচ্ছে। এদেরকে ভালো করা যায় না। গনোরিয়ার জন্য মাস্টার হ্যানিম্যানের দুইটা বড় ওষুধের কথা বলেছেন, একটা থুজা আর একটা নাইট্রিক অ্যাসিড। এবং যারা রিজিড ফাইবারের মানুষ এবং যাদের ক্ষেত্রে দেখা যায় যাদের চেহারাটা ব্রাউনিশ হয়, এবং এদের ক্ষেত্রে নাইট্রিক অ্যাসিডটা ভালো কাজ করে। এদের কনস্টিটিউশনের বিষয়ে যদি আমরা দেখি, অনেক অথর্গ নাইট্রিক অ্যাসিড নিয়ে বিশাল বিশাল আলোচনা টানছেন, অনেক ব্যাখ্যা টানছেন এখানের মধ্যে। যে যারা একটা মানে কি বলে, এই যারা একটু ফাইবারটা যে রিজিড হয়, একটু কালচে হয়, এদের চুলগুলা কালো থাকে, এবং এরা যে ক্রনিক ডিজিজে সাফার করে, এদের অল্পতেই ঠান্ডা লেগে যায়, অল্পতেই এদের ডায়রিয়া হয়। এবং অ্যালেন সাহেব থেকে শুরু করে, অ্যালেন সাহেব থেকে আরো অনেকেই ব্যাপারটা বলছেন। অ্যালেন সাহেবের ওই লাইনটা আমি সরাসরি পড়ি, যে পার্সোনাল সাফারিংস উইথ ক্রনিক ডিজিজেস, যারা যেসব ব্যক্তিরা ক্রনিক ডিজিজ সাফার করে, হু আর টেক কোল্ড ইজিলি, যাদের অল্পতেই ঠান্ডা লেগে যায়, আর রিয়েল ইজিলি ডিসপোজ টু ডায়রিয়া, যাদের অল্পতেই ডায়রিয়া হয়, রিয়ারলি দোজ হু সাফারস উইথ কনস্টিপেশন, এরা আমাদের নাইট্রিক অ্যাসিড খুব রিয়ারলি কনস্টিপেশনে সাফার করে, এটা খুব রেয়ার। নাইট্রিক অ্যাসিডের কনস্টিপেশন হয় না এটা বলা যাবে না, এরা কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যে সাফার করে, তবে সেটা খুব রেয়ার। এরা অ্যাজ ইউজুয়াল এরকমটা হয় না। তো
এই যে এবং এরা উইকনেস থাকে এদের মধ্যে, এদের ডায়রিয়া হওয়ার একটা প্রবণতা থাকে এদের মধ্যে, শীতে পানিতে গোসল করতে ভয় পায়, গোসলে এদের সমস্যাগুলো বাড়ে সালফারের মতো, এদের ঠান্ডা লাগার প্রবণতা, বরফের মতো শীতলতা থাকে এদের এখানের মধ্যে। আমরা এখানে নাইট্রিক অ্যাসিডকে ভাবতে পারি, আমরা অ্যানিমিয়া দেখি এখানের মধ্যে। আর এখনকার সময় তো দেখা যায় প্রেগন্যান্সিতে 100তে দেখা যায় 100টা মায়ের প্রচুর পরিমাণে আয়রন ইনটেক করে, হিউজ পরিমাণে। অথচ অধিকাংশ কেসগুলা খাবারের রিকভার পসিবল, যে খাবারের দিকে ফোকাস না করে আয়রনের দিকে শিফট করে। বাট আয়রন তো এক্স্যাক্টলি অ্যাবজর্ব হয় না। পালসিটিলা সম্পর্কে অ্যালেন সাপ থেকে শুরু করে আরো অনেকে বলছেন যেখানে আয়রনের অ্যাবিউজ হয় ওখানে পালসের দরকার হয় অধিকাংশ কেসের মধ্যে, যখন সেটা ক্রুড ফর্মে দেওয়া হয়। যাই হোক, আমাদের এই নাইট্রিক অ্যাসিডের মধ্যে সবথেকে একটা বড় ইন্ডিকেশন, যেটা আমরা এর আগেও বলেছি, স্টিচিং লাইক পেইন, স্প্লিন্টার লাইক পেইন, যেন সুইচ ফুটতেছে এরকম একটা ব্যবস্থা মানে অবস্থা তৈরি হয়। যেমন ব্রায়োনিয়ার মধ্যে আমরা দেখি, আমরা কেলি কার্বনিকামের মধ্যে দেখি স্টিচিং লাইক পেইন, খুব প্রমিনেন্ট সিমটম দুটো ওষুধের মধ্যে আমরা দেখি। যাই হোক, তো হ্যাপাটাইটিস, প্রোস্টেটাইটিস, টনসিলাইটিস, টনসিল ইনফ্লামেশন হোক, আমরা নাইট্রিক অ্যাসিডকে ভাবতে পারি। এদের সর্দি, নিঃশ্বাস, ঘাম সবকিছু দুর্গন্ধযুক্ত থাকে, ঘামে কোনো উপশম হয় না, মিউকাস সিক্রেশন হয়, পায়খানার সাথে মিউকাস যায়, যে ডিসচার্জটা হয় এটা একটু ঝাঁঝালো হয়ে থাকে। স্প্লিন্টার সেন্সেশনটা নাইট্রিক অ্যাসিডের অনেক বড় একটা লক্ষণ। অ্যাগারিকাস, অ্যানাগালিস, আর্টনাইট, হিপার, নাইট্রিক অ্যাসিড এগুলো বড় ওষুধ স্প্লিন্টার লাগছে পেনের মধ্যে। আমরা দেখি এখানের মধ্যে যে ফ্লুরিক অ্যাসিড, অ্যালুমিনা, স্কুলাসিপ্রোকাস্টিনাম, আমাদের ব্যারাইটাকাপ, ডলিকেস, কার্বোবেস, এগুলোর মধ্যে কাঠির মতো একটা অনুভূতি থাকে। অনেক অসুখের মধ্যে আমরা এটা পাই। আমরা এই অনুভূতিটা আমরা ক্যান্সার স্টেজে পেলেও নাইট্রিক অ্যাসিডকে ভাবতে পারি, গলা ব্যথাতেও ভাবতে পারি। এরপরে যে চোখের কোণ, মুখের কোণাগুলা, পায়খানার রাস্তার মধ্যে, এটা একটা ফেটে যাওয়ার একটা প্রবণতা থাকে এখানে আমাদের নাইট্রিক অ্যাসিডের মধ্যে। এবং শরীরের যে মানে অরিফিস গুলো আছে, অরিফিস কমপ্লেন্স অফ, যেখানে মধ্যে নাইট্রিক অ্যাসিড, নাক, সালফার, এই ওষুধগুলো আছে, সিপিয়া, সিলিকা, মার্ক, কস্টিকাম, স্কুলাসের মধ্যে আমরা দেখি যে এদের সাথে আলাদা করার মেইন যে জায়গাটা, এরা ডায়রিয়াতে ভোগে। কিছু কিছু সময় কনস্টিপেশন থাকতে পারে, হাতে পায়ে পানি চলে আসে, এদের প্রস্রাবে ভয়ঙ্কর পরিমাণে দুর্গন্ধ হয়, যে অনেকে তো বলে যে পোড়ার প্রস্রাবের মতো। আমি তো আমার জীবনে দেখিনি, বলতে পারবো না, বাট ভয়ঙ্কর দুর্গন্ধ হয়। এটা আমাদের ব্যানজুইক অ্যাসিড, আমাদের অ্যাসিড গ্রুপ স্পেশালি ব্যানজুইক, নাইট্রিক অ্যাসিড এদের মধ্যে দেখি সিপিআর মধ্যে আছে ভায়োলেট অফেন্সিভ ইউরিন। এদের ইউরিনটা ভয়ঙ্কর রকম দুর্গন্ধ হয়। সিপিআর আলোচনার মধ্যে মাস্টার ক্যাম্পটা লেকচারের মধ্যে বিশাল আলোচনা করছে ইয়া নিয়ে, সিপিআর ইউরিন নিয়ে, অফেন্সিভনেস এর বিষয়গুলা। বাসায় রাখলে থাকা যায় না, এটা ক্লট হয়ে যায়। যাই হোক, এই অফেন্সিভনেসটা আমরা এখানে আমাদের নাইট্রিক অ্যাসিডের মধ্যেও পাই। এই অফেন্সিভনেস এর যে বিষয়টা, এটা তো খুব প্রমিনেন্ট সিম্পটম আমাদের এখানের মধ্যে, যে এদের হেলথ নিয়ে অস্বাভাবিক পরিমাণে এদের দুশ্চিন্তা হয়, যে নাইট্রিক অ্যাসিড পেশেন্ট ইজ ইমেজারেবল স্টেট অফ দ্য কনস্ট্যান্ট ডিস্যাটিসফ্যাকশন। একদম দেখুন, জর্জ তার জিবি কিনোটের মধ্যে বিস্তারিত এখানে আলোচনা করছেন, যে মানে এখানে উনি ডাক দিয়েও দিচ্ছেন নিচে, এখানে অসন্তুষ্টি যে ভাব, যে কোনোভাবে তারা স্যাটিসফাইড করা যাচ্ছে, স্যাটিসফাই হচ্ছে না, এই জিনিসটা বুঝাই যায়। সে আপনি তারা বুঝাও দিতে পারবেন না, মানে ব্যাপারটা হচ্ছে আমি তো তারা বুঝাবো না, কনসোলেশন অ্যাগ্রাভেশন হয়। তার কনসোলেশন অ্যাগ্রাভেশনের যে বিষয়টা, এই রিঅ্যাকশনটা তো খারাপ হয়, অন্য ওষুধের মতো তো রিঅ্যাকশনটা না। কনসোলেশন অ্যাগ্রাভেশন বা সান্ত্বনা বৃদ্ধির যে বিষয়টা, ঠিক আছে, এটা অন্যের মতো সে তো জেন্টাল না এতটা। আপনি দেখুন এখানের মধ্যে আমাদের এই ডেস্কটপ গাইডের মধ্যে একটা কথা আসছে এখানে, যে one of our prominent characteristic of nitric acid is the tremendous anxiety about the health. দেখুন শব্দগুলোর দিকে যদি একটু খেয়াল করি, সিম্পটমের ইন্টেন্সিটিটা আমরা বুঝতে পারি, যে হেলথ সম্পর্কে তার মারাত্মক রকম ট্রিমেন্ডাস অ্যাংজাইটি।
মারাত্মক পরিমাণ অ্যাংজাইটি তাদের হেলথ নিয়ে। ঠিক আছে, ওয়ান অফ দ্য মোস্ট হাইপোকন্ড্রিয়াল রেমেডি ইন আওয়ার ম্যাট্রিমেডিক। আমাদের ম্যাট্রিমেডিকের যতগুলো ওষুধ আছে হাইপোকন্ড্রিয়াল, যাদের রোগ বাতিক থাকে, তিলকে তাল মনে করে, এর মধ্যে সবচাইতে বড় ওষুধগুলোর মধ্যে একটা ওষুধ হচ্ছে আমাদের এই নাইট্রিক অ্যাসিড। আপনি এই যে ভয়ের যে বিষয়টা, পেশেন্ট স্পেশালি ফেয়ার অফ দ্য ডিজিজ লাইক ক্যান্সারের ভয়, এইডস এর ভয়, গ্রেট আউট অফ প্রপোর্শন টু হিজ স্টেট অফ হেলথ। তার হেলথের স্টেটটার যে অবস্থা, এটার সাথে তার যে প্যাথোলজির কথা সে বলতেছে, যায় না, মিলাইতে পারবেন না আপনি। যদি সে প্যাথোলজিক্যাল কোনো রিপোর্ট নিয়েও আসে, ওই রিপোর্টের সাথে তার ফিজিক্যাল কমপ্লেনের সাথে আপনি মিলাইতে পারবেন না এখানের মধ্যে। Even when told by the physician the particular lessons nothing worry about it, চিন্তার কিছু নাই, the patient remains unconvinced, সে কনভিন্স হয় না এখানের মধ্যে। বাবা এর কিছু নেই, ভালো, আরে ধুরো কি ভালো, সব বুঝাইছি ভালো হয়েছে, কি ভালো হয়েছে, আপনি রোগ ধরতে পারতেছেন না, ওরাও পারেন, আপনিও পারেন। দেখুন কনসোলেশনের জায়গাটা এখানে মানে বুঝাইতে পারতেছেন না আপনি তাকে। আমি যতটা কথা বলছি, আমি প্রত্যেকটা কথা দলিল দিতে পারবো, একটা কথা আমি নিজে থেকে বলিনি। ইভেন আমরা দেখি যে he has a unshakable belief that he is serious condition that physician has misunderstood the problem, so misdiagnosed the problem. তার সিরিয়াস সমস্যা আছে, ডায়াগনোসিস ভুল হয়েছে এখানে। যাই হোক, এরপরে তার সুইসাইডের যে প্রথম সেটা আস্তে আস্তে এটা জন্ম নেয়। ওর অবস্থাটা আসলে খুব ভয়ানক। সে একদিক থেকে কাউরে ক্ষমা করতে পারতেছে না, একদিক থেকে রোগ তারা ছেড়ে যাইতেছে না, না ডাক্তার তারা বুঝাইতে পারতেছে না, সে বুঝতে পারতেছে। মানে ভয়ঙ্কর সিচুয়েশন এখানের মধ্যে। রোগের নাম কি তো আমার এখন দেখার দরকার নেই। আমি খাওয়া পেটটা, আমি কাউকে কোক করে কথাটা বলতেছি না। অনেক হোমিওপ্যাথদের মধ্যে হীনমন্যতা কাজ করে যে ইংরেজি পড়তে পারতেছি না। তো ইংলিশ ইজ জাস্ট এ ল্যাঙ্গুয়েজ, ইটস নট এ নলেজ। এটা একটা ভাষা, এটা কি জ্ঞান নাকি? এতে তো হীনমন্যতা ভোগার আমি কিছু দেখি না। জাস্ট সুবিধা হচ্ছে ভালো ভালো অথরদের বইগুলো একটু পড়া যায়। বাংলায় যে অনুবাদ গুলো হয়েছে, ভালো অনুবাদের হাত ছাড়া অধিকাংশ অনুবাদ গুলো যথেষ্ট নোংরা মানের অনুবাদ। আমি এই শব্দটাই চয়ন করি, অনুবাদ গুলো নোংরা, অধিকাংশ অনুবাদ গুলো নোংরা। নন মেডিকেল পার্সন এগুলো অনুবাদ করছে, গুগল ট্রান্সলেশন দেখে দেখে অনুবাদ করছে। তো এটার যে সারমর্মটা, এটা উঠে আসে না এখান থেকে। ওইটা ঠিক আছে। তো প্যাথোলজিক্যাল ব্যাপারগুলোর ব্যাপারে দেখা যায় যে, ধরেন কেউ ডায়াগনোসিস করতে পারলাম, ধরেন কেউ একটা বললো যে হেট্রিক ফিভার হয়েছে, তাই আমাকে বলেন ডায়াগনোসিস হেট্রিক ফিভার, হেট্রিক ফিভার ওষুধ দেন তো, শুধু এতটুকু শুনে ওষুধ দেন তো হেট্রিক ফিভার। মাস্টার ক্যান্ট লেজারাইটিস এর মধ্যে ব্যাপারে ব্যাখ্যা আসছে যে আমাদের সাথে রোগীদের সাথে প্যাথোলজিক্যাল কথাগুলো রোগীর সাথে রিপোর্ট নাড়াচাড়া পর্যন্ত থাকবে, এই ছাপটা আমার প্রেসক্রিপশনে পড়বে না। এখন একটা ডায়াগনোসিস হেট্রিক ফিভার ডায়াগনোসিস হয়ে আসছে আমার কাছে, আমি এখানে ওষুধটা কি দিব? আমার তো সিম্পটোমেটোলজি দরকার, আমার তো ফিজিক্যাল মেন্টাল স্টেট, ফিজিক্যাল মেন্টাল জেনারেল স্টেট নিয়ে তো আমি এখানে প্রেসক্রিপশন করবো। তো ডায়াগনোসিস হয়তো প্রপারলি এটাকে ডায়াগনোসিস করা যায় না, হয়তো তার সোরাইসিস হয়েছে, আমি একদম প্রাইমারি ডায়াগনোসিস করতে পারি, আমি কনসেন্ট্রেশনাল ওষুধ দিছি, আস্তে আস্তে জিনিসটা অধিকাংশ কন্ট্রোলে এসে এক পর্যায়ে সেরে গেছে। একজন হোমিওপ্যাথের কাছে সেটা সেরে গেছে, সে বলতেও পারলাম তার সোরাইসিস হয়েছিল, যদি সে কনস্ট্যান্ট ট্রিটমেন্টের মধ্যে থাকে। আমি জাস্ট বুঝার জন্য বলতেছি। তো মিসডায়াগনোসিস হলে, অনেকে ডায়াগনোসিস প্রপারলি করতে না পারলে, যখন এক্সাক্ট যে সিলেকশনটা সঠিক থাকে, আমরা ঠিক জায়গায় পৌঁছাইতে পারি। এতে হীনমন্যতা ভোগার কিছু নেই। জানা ভালো, জানা খারাপ না, দূষণীয় না এটা। যাই হোক, তো এদের যে বডির বিভিন্ন অরিফিস থেকে যে রক্তস্রাবের একটা প্রবণতা আমরা এদের মধ্যে দেখি, যে বিভিন্ন অরিফিস থেকে এদের রক্ত প্রবণতা থাকে, এবং ফিস্টুলার মধ্যে এটার একটা মানে অনেক বড় জায়গা আছে, জ্বালার অনুভূতি থাকে, মাছের আসছে গন্ধ থাকে, মানে খুব ভয়ঙ্কর দুর্গন্ধ থাকে এখানের মধ্যে। বিভিন্ন জয়েন্ট ফোল্ডিং এর মধ্যে ফাইটা যায়। আমাদের বডির যে ফোল্ড গুলা, ভাঁজ গুলা, এগুলোর মধ্যে অধিকাংশ ইরাপশন গুলো হয় আমাদের শরীরে।
সুরিনামের, আমি আমার ভাষায় বলি ওর বাবা দাদার সম্পত্তি, আমাদের বডির ফোল্ড গুলা, ভাঁজ গুলার মধ্যে। এখন ইরাকশন তো ফোল্ডে আর অনেকেরই হয়, আমি শুধু সুরিনামকে কেন বলতেছি, বড় ওষুধের জন্য বলতেছি। স্কিনের ফোল্ডের মধ্যে এটা সুরিনামের, ধরেন এটা পেট্রোলিয়াম, এনাট্রামিয়াস, আর্সেস, আরো অনেকগুলো ওষুধ আছে, কিন্তু সবচেয়ে বড় ওষুধ সরাই না, ভাজে ভাজে ইরাকশন হওয়ার বিষয়গুলোর মধ্যে। আর আমাদের ইয়া যে কাজটা করে নাইট্রিক অ্যাসিড যাগুলো ফাটায় দেয়, ওর ক্র্যাক করার একটা ক্র্যাক ফিশারের একটা প্রবণতা আছে স্ট্রংলি নাইট্রিক অ্যাসিডের মধ্যে। স্প্লিন্টার লাইক পেইন থাকে এখানের মধ্যে, অফেন্সিভ ডিসচার্জ থাকে। যে কোনো সমস্যা রাখতে পারে, বার্নিং পেইন থাকে এখানের মধ্যে, কনস্ট্রাক্টিং বিভিন্ন জয়েন্টের মধ্যে কনস্ট্রাক্টিং লাইক পেইন থাকে, ড্রয়িং পেইন থাকে এখানের মধ্যে, সুই ফুটানোর মতো ব্যথা থাকে, এগুলো আমরা সবাই জানি। তো স্টিচিং পেনের ব্যাপারে যদি আসে, আমি যেটা বললাম বায়োনাইট্রিক একটা স্ট্রং জায়গা শুনে তৈরি হয়। আমরা ভাবতে পারি আসন্ন রোগ সম্পর্কে বলে নাইট্রিক অ্যাসিড কেলিকার দুইটার মধ্যে আছে, ফসফরাসের মধ্যে আছে, ভাইরাল ইনফ্যান্টাইল ডিজিজ, আমার বড় কোনো রোগ হবে, মাইন্ড ফেয়ার ডিজিজ অফ ইনফ্যান্টিং, মনে এরকম একটা রুব্রিক আছে, আপনি দেখেন রুব্রিকে ফসফরাস কেলিকার দুইটা বড় ওষুধ। বিহেভিয়ার প্যাটার্ন যদি আপনি মিলাইতে যান, হ্যাঁ কেলি গ্রুপ কিছুটা রিজিড, মানে ভালো পরিমাণে রিজিড, 9টা অফিস মানে 9টা, আর্টনাইটের 9টা অফিস মানে 8টা। যাই হোক, কেলি খুব রুটিনিস্টিক হয়, কেলি গ্রুপটাই কমপ্লিটলি খুব রুটিনিস্টিক হয়, এরা খুব স্ট্রং, যেটা মাইনা চলে, ওর ব্যাপার ভিন্ন। তো এখানের মধ্যে আমরা দেখি যে একটা ব্যান্ড সেন্সেশন থাকে এখানের মধ্যে, ওদের বডির বিভিন্ন জায়গার মধ্যে ব্যান্ড সেন্সেশন থাকে, যেটা জয়েন্টে হইতে পারে, রেকটামের মধ্যে হইতে পারে। ব্যান্ড সেন্সেশন সাথে পেশেন্টটা চিলি, ক্যাকটাসের মধ্যে যেটা থাকে, ক্যাকটাস ধরেন মানে আয়রন ফিস্ট, একটা লোহার দণ্ড কিছুটা পরাইয়া দিছে, ক্যাকটাসের এই জিনিসটা শুধু হাঁটে না, হাঁটে তো ঠিক আছে, যত শ্বাস নেয় অত চাপতেছে, যত শ্বাস নেয় অত চাপতেছে, নেজার স্টিচিং লাইক পেইন থাকে হার্ট রেমেডি গুলোর মধ্যে আপনি যদি দেখেন। কিন্তু এই আমাদের নাইট্রিক অ্যাসিডের জায়গাটা তো ওরকম না, একটু ভিন্ন তো জায়গাটা থেকে অনেকটা। যাই হোক, এরা দেখা যায় অধিকাংশ ক্ষেত্রে এরা হাই পটেন্সির ওষুধ টলারেট করতে পারে না। এক্সাক্ট কনস্টিটিউশনাল নাইট্রিক অ্যাসিডের ক্ষেত্রে অধিকাংশ ওষুধের মত যে এরা হাই পটেন্সি ওষুধ গুলো টলারেট করতে পারে না। এদের ডায়রিয়া হওয়ার প্রবণতা থাকে, ঘুম থেকে উঠলে সমস্যাগুলো বাড়ে, ঘুম থেকে উঠলে বাড়ে বলতে সারা রাত সে ঘুমায় নাই। কিলোয়েডের মধ্যে এটা খুব ভালো ওষুধ, কিলোয়েডের মধ্যে আমাদের অনেকগুলো ওষুধ আছে, এর মধ্যে এটা অনেক ভালো ওষুধ। এদের খাবারের ব্যাপারে যদি আমরা দেখি, এদের মাংস হজম হয় না। আপনি দেখবেন এরা, আমরা সবাই জানি যে এরা অস্বাভাবিক পরিমাণে চর্বি জাতীয় খাবার খুব পছন্দ করে, অস্বাভাবিক পরিমাণে চর্বি জাতীয় খাবার পছন্দ করে। এরা যে আনডাইজেস্টেবল যে থিং গুলো আছে, এগুলা খুব ভালো পরিমাণে খায়, চুন, পেন্সিল, মাটি, চক, কাদা, এগুলো এরা খায়, লবণ খায় এরা। দুধ এদের অ্যাগ্রাভেশন আছে। আর এদের মধ্যে দেখা যায় মাখন বা রুটি খেলে ওদের সমস্যাগুলো বাড়ে। ঠান্ডা পানি পছন্দ করে না, ডিম এরা পছন্দ করে না। ডিকে অ্যাভারশনের মধ্যে সবচেয়ে বড় ওষুধগুলোর মধ্যে আমরা দেখেছি, মানে ডিম সহ্যই করতে পারে না আমাদের সালফার। স্ট্রংলি আপনি এটা সালফারের মধ্যে পাবেন। আমি জানি না রেপার্টরিতে সালফারকে কি গ্রেডে রাখছে, আপনি ওদের মধ্যে ডেস্কটপ গ্রেড থেকে সালফার দেখলে ওখানে দেখবেন যে এটা উনি এটাকে একদম ডায়মন্ড সিম্পটম হিসেবে প্রেজেন্ট করছেন। এরা রিস্ক ফুড টলারেট করতে পারে, আমরা জানি এদের রিস্ক ফুড সহ্য হয় না, এই জায়গায় যে পালস, এই জায়গায় যে কার্বোহাইড্রেট, এরা রিস্ক ফুড টলারেট করতে পারে না, রিস্ক ফুড এদের সমস্যা হয়। তো এখানের মধ্যে যে আপনার যে পায়ের যে ঘামগুলা, সাথে আমরা আরেকটা খুব গুরুত্বপূর্ণ জিনিস যেটা আমরা এখানের মধ্যে দেখি, যে চর্বির প্রতি যে পছন্দটা। ডক্টর টেইলার বলেছেন যে ডিজায়ার ফর ফ্যাট অর সল্ট, চিলিনেস এন্ড ইনডিফারেন্স, এই চারটা জিনিস যদি পাওয়া যায় কোন রোগীর মাঝে, অবশ্যই নাইট্রিক অ্যাসিডের দিকে খেয়াল করুন। আমি আবার বলতেছি, টাইলারের ভাষায় ডিজায়ার ফর ফ্যাট, ডিজায়ার ফর সল্ট উইথ পেশেন্ট ইজ চিলি এন্ড ইনডিফারেন্স, এটা উদাসীন থাকে। আমরা যেরকম সুইট এন্ড সল্টে অ্যাভারশনের মধ্যে গ্রাফাইটিসকে অনেক বড় একটা জায়গায় ভাবি, এই জায়গাটা দিয়ে আমরা গ্রাফাইটিসের করে পৌঁছানোর চেষ্টা করি, সেই জায়গাটা থেকে নাইট্রিক অ্যাসিড এই জায়গাটা দিয়ে আমরা নাইট্রিক অ্যাসিডের করে পৌঁছাইতে পারি।
মানসিকতার দিক থেকে সিপিআর সাথে কিছু মিল থাকলেও সিপিআর চর্বি টলারেট করতে পারে না, লবণের প্রতি সিপিআর অতটা আকাঙ্ক্ষা নাই। has profound sweat of the hands and feet, হাতে পায়ের মধ্যে ওর অনেক বেশি পরিমাণে ঘাম হয়, ইনফ্লুয়েন্স টোন স্নোক কমিতে সে ভুগে। আরেকজনের প্লেট থেকে সে চর্বি নিয়ে খায়। আমরা এই বিষয়গুলো জানি, ক্যান্সারের ভীতি, এইডস এর ভীতি, আর অনেক ভীতি থাকে। আমরা এই বিষয়গুলো দিয়ে একটা ওষুধের কনস্টিটিউশনের মধ্যে পৌঁছাতে পারি। রোগ যাই হোক, রোগের নাম যাই হোক, আমি ওষুধটা গোড়ায় পৌঁছাইতে পারি জানের মধ্যে। ও স্বাভাবিক পরিমাণে ফ্যাট পছন্দ করে, সল্ট পছন্দ করে, সে আমরা জানি। এবং তার দুধ যে সহ্য হয় না বিষয়টা এরকম না, দুধ খেলে বমি পর্যন্ত। বলছে যে ইন্ডিজেশন ইন দ্য নজিয়া ফ্রম দ্য মিল। তো ইউরিনে যে দুর্গন্ধের যে বিষয়টা থাকে, রেকটাল ম্যালিগন্যান্সি থাকে এদের মধ্যে, অনেক সময় দেখা যায় এরা তো অধিকাংশ ক্ষেত্রে ডায়রিয়াতে ভুগে। এটা অনেক অথর্গণের একই কথা, তবে এরা মাঝে মাঝে কনস্টিপেশনও ভুগে। ইনফেকচুয়াল আর্জিং থাকে এখানের মধ্যে, যে প্রপারলি যে আর্জিংটা হওয়া উচিত এরকমটা হয় না। এদের কোলাইটিস হয়, ডায়রিয়াতে সিবি দুর্গন্ধ থাকে, রেকটাল ওয়াশ থাকে এখানের মধ্যে, স্প্লিন্টার লাইক পেইন থাকে, এবং পায়খানা করার পরবর্তী সময় রেটেনিয়ার মতোই দীর্ঘ সময় ধরে এর সিভিয়ার ব্যথা থাকে, লম্বা সময় ধরে ব্যথা চলতে থাকে। এটা খুবই খারাপ একটা অবস্থা। আর অনেকগুলো ওষুধের মধ্যে আছে এই জিনিসটা। এর ভালো কমপ্লিমেন্টারি ওষুধ আমাদের আর্সেনিক, ক্যালকেরিয়া, ল্যাক্টেসিস। যাই হোক, আজকে নাইট্রিক অ্যাসিডের আলোচনা এতটুকুই থাকুক। আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করে আগামী সপ্তাহে হয়তো আরেকটু আলোচনা করে আগামী সপ্তাহটা শেষ করবো ইনশাআল্লাহ। যদি আমার আলোচনায় কিছু ভুল হয় ধরা দেওয়ার জন্য অনুরোধ থাকবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ এবং জাযাকাল্লাহ স্যার তার দীর্ঘ অভিজ্ঞতা থেকে রেফারেন্স দিয়ে আমাদেরকে সাজিয়ে গুছিয়ে অ্যাসিড নাইট এবং তার সাথে অন্যান্য ওষুধগুলোর টিডি করে সুন্দরভাবে বুঝে দেওয়ার জন্য আল্লাহ তাআলা স্যারের হায়াতে এবং ইলমে অনেক বেশি বারাকা দান করেন এবং হোমিওপ্যাথিতে তার অবদান রেখে দেওয়ার মতো সুযোগ এবং তৌফিক দান করেন। জি, যথার্থই বলেছেন। অনেক বড় ফিল্ড, অনেক বড়। ওই একটা কথা অ্যাপোলজি, ক্ষমার কোনো ধর্ম তার কাছে নাই। যে কোনো তাকে এটা আরো অনেক প্রপার্টিজ কথা বলেছেন, ঠিক আছে, যেমন প্রপার্টিজ অনেক কথা বলেছেন। তো এটা একটা উল্লেখযোগ্য। আরেকটা কথা বলেছেন যে এত পরিমাণ সে রাগী, সে নিজের প্রতি বিরক্ত, তার পরিবারের প্রত্যেকটি লোক তার প্রতি বিরক্ত। তার কাছে কোন রকম যেন সহনশীলতার ভাষা, কোন রকম নরম ভাষা তার কাছে নাই। এগুলো দিয়ে আমরা না, ঠিক আছে, ফিজিক্যাল লেয়ার থেকে আমরা মেন্টাল লেয়ার যেতে পারবো ইনশাআল্লাহ। অনেকেই আছেন আমাদের সাথে যুক্ত আছেন এখনো পর্যন্ত, প্রায় 43 আছে। আপনারা যদি জিজ্ঞেস করতে চান কিংবা যদি সংযোগ করতে চান করতে পারেন ইনশাআল্লাহ। কোথায় নামবেন? আছেন ডাক্তার বিষ্ণু দত্ত বাবু, কেমন আছেন? এই আছি, একটু একটু ভালো। আপনার কণ্ঠ তো কষ্টের স্বর হয়েছে। আচ্ছা, আপনি রেস্টে থাকুন। আব্দুল রাহিম খুব সুন্দর আমাদের কাছে নাইট্রিক অ্যাসিড সম্বন্ধে বললেন, এই জন্য ওনাকে ধন্যবাদ। ঠিক আছে, ঠিক আছে। আর কেউ কোনো মন্তব্য করবেন, কথা বলবেন? জি স্যার,
আলহামদুলিল্লাহ স্যার তো আমাদের খুব সুন্দর ব্যবস্থা করছেন আলহামদুলিল্লাহ। জি মাহফুজ স্যার, জি জি নাইট্রিক অ্যাসিড স্যার আমি একদিন একটা চমৎকার স্যার ব্যবহার করছিলাম, সেটা হলো কোমর ব্যথার জন্য, ব্যাক পেনের জন্য, ঠিক আছে। তো এত সুন্দর যে কাজ করে, মানে এটা হলো ব্যাক পেনে আমি একটা পেশেন্ট পাইছি যে ও হাঁটতে বইতে সব জায়গায় পেন, কোনোভাবে তার স্বস্তি নেই। দেখলাম যে আমি ওকে রাখিয়ে এসে নামাজ পড়তে গেছি, এসে দেখি যে ও আমার উপরে শুয়ে রয়েছে, আমাকে দেখে লাভ দিচ্ছে, কিন্তু উপরে শুয়ে আমি উপরে শুলে একটু আরাম পাই। তো আমি তখন রেফারেন্সে দেখলাম যে সেখানে একমাত্র মেডিসিন নাইট্রিক অ্যাসিড, যে ব্যাক পেনে সে যদি অ্যাবডোমেন পজিশনে শোয় সেখানে আরাম, তাকে দেখলাম যে একমাত্র মেডিসিন নাইট্রিক অ্যাসিড। আমি তাকে নাইট্রিক অ্যাসিড এবং পাশাপাশি ক্যালকুলেট হলো ভাইকেমিক দিলাম, আলহামদুলিল্লাহ। খুব কঠিন তার ব্যথা ছিল, তো 2বার ওষুধ নেওয়ার পর ওই বাচ্চার বাবা একদিন আমার অনেক রুগী পাঠায়, একদিন এসে বলতেছে যে আমি যখন রুগী পাঠাই সব আমার ভালো গেছে, তারা এবার বলতে এইগুলো বলতে হয় না। এই যাক আলহামদুলিল্লাহ, তো এগুলো আল্লাহ তাআলা বিশেষ নিয়ামত আমাদের মেডিসিন গুলো। জি আমাদের মাহবুব সাহেবের কাছে আলহামদুলিল্লাহ অনেক অভিজ্ঞতা সঞ্চয় আছে, আলহামদুলিল্লাহ আসে, তিনি তো অনেক রোগী দেখেন, সুতরাং তার অভিজ্ঞতাটুকু আমরা তাই বলতে কথা। আর কেউ কিছু? স্যারের কাছে একটু জানতে চাইছিলাম আমি যে অ্যাসিড নাইট্রিকের রোগে হিংসুক যদি হয় তাহলে স্যার এইটা কিভাবে জিজ্ঞেস করে বের করব যে সে অন্যজনের প্রতি হিংসে করে? স্যার এখানে তো লিডিং কোশ্চেনের যে বিষয়টা, হোমিওপ্যাথিতে তো অবশ্যই এটা নিষেধ। তবে যখন দেখা যায় একটা ওষুধের নির্দিষ্ট একটা করে বোঝানো যায়, এটা তো সরাসরি বোঝা যায় না, পেশেন্টের কথাবার্তার মধ্যে এটা বুঝে নিতে হয়। ধরেন স্যার ল্যাকসিসের যে জেলাসির বিষয়টা বা হায়াসিয়ামাসের যে জেলাসির বিষয়টা, সেমিসিপিওগার যে জেলাসির বিষয়টা, তো এটা তো আসলে এক্সাক্ট বোঝানোর ক্ষেত্রে যখন তার কথাবার্তা গুলা হয়, এক্সাক্ট কথাবার্তার মাঝে দিয়ে বোঝা যায়। যদি আমি বলি যে ল্যাকসিসের যে জায়গাটা আছে স্যার, আমি জাস্ট এটা বোঝানোর জন্য বলতেছি যে আরো অনেকগুলো ওষুধে আছে যে ল্যাকসিস, হায়াসিয়ামাস, আরো অনেকগুলো ওষুধের মধ্যে আছে যে তার হয়েছে, একটা ভাই হয়েছে, বাচ্চা মানুষ, একটা ভাই হয়েছে বা বোন হয়েছে, এরপর থেকে তার শ্বাসকষ্ট ডেভেলপ করছে, এটা বেলাডোনা, পালস, আরো কিছু ওষুধ আছে মনে, আমার পুরো মনে নেই, দেখা লাগবে। তো এই যে তার ভাই হলো বা বোন হলো, এর পরবর্তী সময়ে তার থেকে অ্যাটেনশন সরে গেছে, তো জেলাসের জায়গা থেকে সে তারা হিট করতে পারে বা কিছু, এই জায়গাগুলো থেকে আমরা ওর কাছ থেকে সিমটমটা নিতে পারি যে এই সমস্যা ওখান থেকে অ্যারাইজ করছে, এভাবে হয়েছে, এটা এভাবে হয়, আমাদের জায়গা থেকে আমরা এভাবে ভাবতে পারি। আর সিমটম নেওয়ার ক্ষেত্রে এই রোগীর কোনো হিস্ট্রি বা মানে পেশেন্ট যদি স্পেসিফিক ভাবে কোনো জায়গা থেকে বলে, যখন দেখা যায় আপনি তার জন্য এত চেষ্টা করতেছেন, আধা ঘন্টা, 1 ঘন্টা 20 মিনিট, এটা আসলে যখন ওষুধ, এটা ডাক্তারের উপরে ডিপেন্ড করতেছে, তখন আমরা চেষ্টা করবো এখান থেকে সিমটমটা বের করে আনার জন্য। স্যার হয়তো ওই স্টেটে গিয়ে এটা বের করতে পারি এভাবে, এক্সাক্ট লিডিং কোশ্চেন করে আছে কিনা এটা বের করাটা স্বাভাবিকভাবে কেউ কখনো কাউকে খারাপ ভাবে প্রেজেন্ট করতে চায় না, এটা হচ্ছে সব থেকে অপ্রিয় সত্য কথা আর কি। যখন একটা বিশ্বাসের জায়গা তৈরি হয় যে না হয়তো এখানে এটা বলা যেতে পারে, ধরেন যে ওষুধগুলো খুবই ওপেন, আমাদের অনেকগুলো ওষুধ আছে যারা একদম ওপেন, যে কোনো ব্যাপারে তার লাইফে কোনো ব্যারিয়ার নাই স্যার, ওরা তো হয়তো ইজিলি বলে দিবে, কিন্তু যারা খুবই ইন্ট্রোভার্টেড ওদের থেকে বের করা বা এই বিষয়গুলো অবজারভেশন ছাড়া বের করাটা আমার কাছে মনে হয় অনেক কষ্টের। জি স্যার। স্যার আপনি তো একটা ডিজার বলছিলেন স্যার, কি যেন একটা ডিজার স্যার? আব্দুল্লাহ রহিম স্যার একটা ডিজার বলছিলেন, ডিজার ফর সল্ট, ডিজার ফর ফ্যাট, আজন কি বলছিলেন? বুঝি না, এই যে ইয়ার কথা বলছিলাম যে, টেইলারের কথা বলছিলাম যে, জি 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 স্যার। না 4টা ডিজার বলতে ফ্যাট, সল্ট, চিলি, ইনডিফারেন্স, এই 4টা বলছিলেন। জি আমি না, টেইলার সাহেব বলেছেন। জি স্যার, মানে আপনি বলছেন। জি 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 ঠিক আছে ঠিক আছে। তালাত স্যার আছেন বা সিনিয়র স্যারেরা আছেন, কে কিছু চাইলে বলতে পারেন, না স্যার একটু লিভ নিবেন ইনশাআল্লাহ স্যার।
জি স্যার, সালফারের বলছিলেন যেন কি অপছন্দ করে স্যার? সালফারের অ্যাসিড নেই যেমন না সালফার অপছন্দ নাকি? জি স্যার। স্যার এক কথা যদি আপনি অ্যাসিড নাইটকে চিনতে চান তাহলে স্যার তার কি নোটটা স্যার কি ধরবেন স্যার? এক কথা চিনাটা তো অনেক কষ্টের স্যার। আমি যদি ক্ষমা চেয়ে বলি কথাটা, যে সেই মেজারেবল থাকে, অ্যাংশাস থাকে, স্টিচিং লাইক পেইন থাকে, যে কোনো ডিসচার্জে খুবই অফেন্সিভনেস থাকে, এবং মানে স্টিচিং লাইক পেইনের যে বিষয় উইথ অফেন্সিভনেস, এগুলো গুরুত্বপূর্ণ কথা। আর মুভ বাই অ্যাপোলজি, মানে এক কথায় তো আমি মানে আমার মতে আর্জেন্ট নাইটকে তো 1 ঘন্টা চিনা আমার জন্য কষ্টকর স্যার। জি ধন্যবাদ স্যার। এবং পাইলসের ক্ষেত্রে এই পেনটা থাকে লং লাস্টিং, দীর্ঘ সময় ধরে ব্যথা থাকে, জ্বালাপোড়া থাকে। জি স্যার, ওই ডাইটেনিয়ার মতো আজকে পায়খানা করে কালকে পর্যন্ত ঘুরে 24 ঘন্টা ছাড়া যায় পুরা। কারেক্ট, ছুঁইতে পারে না, বুঝতে পারে না, হইতে পারে না। অসাধারণ আলোচনা। স্যার হোমিওপ্যাথি বুঝছেন বিশাল এক সমুদ্র। ওই দিন একটা ওষুধ পড়ছি, সিমটম পুরো মনে আছে, মাথায় এখন ওষুধ নাই। কত মনে রাখা যায়। ওই ওষুধটা সিমটম বলি, সেটা হচ্ছে কেমন স্যার, যদি একটু মনে থাকে বা যে কোনো মনে থাকে একটু আমাকে হেল্প করেন ইনশাল্লাহ। সেটা হচ্ছে আমি ওষুধটা বসছিলাম, সেটা হচ্ছে ও যেটা করে বুঝছেন, পায়খানার পরে সিভিয়ার ব্যথা হয় তো, র্যাটেনিয়ার মতো, আমাদের নাইট্রিক অ্যাসিডের মতো, ওর পেইনও লং লাস্টিং হয়, সালফারের মতো পেইন, সিভিয়ার লং লাস্টিং হয়, পেইন উইথ বার্নিং। তো ওরা যেটা করে পায়খানার রাস্তাটাকে ওরা হাত দিয়ে ধরে 2 দিকে ছড়ায় রাখে, বা একদম ডান দিকে দিয়ে বাম দিকে দিয়ে ছড়ায় বসে। এটা একটাই ওষুধ আছে মনে হয় আমাদের, ওষুধটা আমার পুরো মনে পড়তেছে না, ওষুধটার নাম দেখলে বলতে পারবো স্যার। পিওনিয়া, মোস্ট প্রবাবলি আমার মনে নাই পুরো। পিওনিয়া মনে হয় ফাট করে মানে বসলো এক সাইড করে বসে, ওই যে বাতাস দেয় আর কি। আরেকটা ওষুধ আছে এখানে মনে হয় বেলাডোনা, পিওনিয়ান বেলাডোনা। আমি রুব্রিকটাও পাইছি যে একটা মেমোরাইজ টাচ অ্যাগ্রাভেশন মাস্ট হোল্ড দ্য নার্ভস অ্যাপার্ট, এখানে মধ্যে বেলাডোনা আর পিওনিয়া আছে। ধন্যবাদ ম্যাডাম, মানে আমি পড়ছি ভুলে গেছি, এটা বলছি আর কি, একটা নোংরা অবস্থা। তার বিদ্যার বিপদ তো ভুলে যাওয়া আর কি, এই হলো বিষয়। কত মনে রাখা যায় সে জায়গাতে রেপার্টরি আমাদের বন্ধু মানুষ। স্যার মুখের গায়ে স্যার অ্যাসিড নাইট এবং মার্কসলের স্যার ডিডিটা স্যার কিভাবে করেন আপনি স্যার? এখানে কনস্টিটিউশনাল ডিডি হবে স্যার। মার্কসল ইজ মার্কসল, অ্যাসিড নাইট ইজ অ্যাসিড নাইট। এটা ফিজিক্যাল সিম্পটম দিয়ে দেওয়ার পক্ষপাতিত্ব আমি না স্যার, কারণ এই দুইটা ভয়ঙ্কর রকম বড় মাপের ওষুধ, শুধু বড় মাপের না স্যার। স্যার আপনি আরেকটা বিষয় বলছিলেন, অ্যাসিড নাইট মানে অ্যাগ্রাভেশনটা বা মানে একটু বেশি, বা রোগীরা প্রথম অবস্থা নিতে পারে না, তো সেক্ষেত্রে স্যার আপনি হাইপোটেনসি সরি স্যার, আপনি জি স্যার। জি, তো সেক্ষেত্রে স্যার আপনি কোন পটেনশিয়াল দিয়ে শুরু করেন স্যার? আমি মিনিসিমাল স্কেল ব্যবহার করি, আমি সেন্টিসিমাল স্কেল বয়ও ব্যবহার করি। আর যদি ব্যবহার করতে হয় 6 বা 30 ব্যবহার করবো, বাট আমি সেন্টিসিমাল স্কেলের ব্যাপারে খুবই উইক, আমি এগুলো ব্যবহার বেশি জানি না। বাট আল্লাহ শুকরিয়া, মিনিমাম 1000 বছরের উপরে আছে আমার। এগুলো ওষুধ স্টক করে রাখি, যদি কোনো ব্যবহার শিখতে পারি ব্যবহার করবো। কারণ একটা সময় আসতেছে স্যার, সামনে হয়তো ওষুধ পাওয়া যাবে কিনা সন্দেহ আছে, বাকি আল্লাহ ভালো বলতে পারবে। ইম্পোর্টার যারা, এদের সাথে কথা বললাম, অনেকে বলতেছে ওরা ওষুধ খাওয়ার উপযোগী করে ইম্পোর্ট করবে বলতেছে। এগুলো তো ঝামেলা, আমরা এগুলো দিলে কালেক্ট করবো কিভাবে আর কি হবে আল্লাহ ভালো বলতে পারবে।
তাহলে আমরা ক্লোজ করতে পারি আজকে? ইনশাল্লাহ স্যার। আর আমার জন্য একটু কাজ করে দোয়া রাখবেন স্যার। কি আমাদের ঠিক আছে, সকলকে ধন্যবাদ আবারও জানাচ্ছি। আজকে হচ্ছে স্টাডি গ্রুপে যুক্ত হয়ে যারা সুন্দর একটা সময় আমরা যারা হোমিও প্রেমী, আমাদের জন্য সুন্দর একটা সময় আমরা পার করলাম। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিলেন আমরা একটা ওষুধের চিত্র আমরা অঙ্কন করতে সাধ্যমতো চেষ্টা করেছি এবং নিজের ভিতরে অঙ্কন করার চেষ্টা করে আমরা এটাকে চেনার চেষ্টা করেছি। এটা যদি আমরা ফিল্ডে কাজে লাগাতে পারি সেটা খুবই শুকরিয়া। আমাদের স্পিকারকে অসংখ্য ধন্যবাদ যারা প্রশ্ন করেছেন, নিজের জানা প্রশ্ন অজানা জানতে দিয়ে অন্য কেউ জানার সুযোগ করে দিয়েছেন, তাদেরকে ধন্যবাদ। এভরিকাম ম্যাম পরে যোগদান করলো, উনি শেষে যে কথাটা একটা বলেছেন একটা চিত্র, একটা সুন্দর চিত্র, ধন্যবাদ। ডক্টর বিশ্বনাথ দত্ত বাবু অসুস্থ আছেন, ওনার আপনার সবারই বুঝতে পেরেছেন। আমাদের অনেক সিনিয়র পার্সন এবং হোমিওপ্যাথির একটা সম্পদ বিশ্বনাথ দত্ত বাবু, আমরা তার জন্য শুভ মনে করি। সবাইকে আমরা আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকে আমরা আয়োজন এখানে শেষ করছি, শেষে দোয়াটা পড়ছি। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। Monitor, şuna bak. Asan monitor